বড় বৌমা, এখানে দোষ গুণের কথা আসছে না, আসছে যে তিতির দিদি পায় কেন এই বাড়ি ছেড়ে চলে গেল। নিশ্চয়ই ওদের স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো গন্ডগোল হয়েছে যার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। সেটা তো আমাদেরও জানা উচিত, তাই না? বড় বৌমা, তালি দু হাতে বাজে, এক হাতে বাজে না। সত্যি তিতিরের মতো এত প্রাণ চঞ্চল, এত মিষ্টি একটা মেয়ে, দেখো আমাদের বাড়িটাকে কি সুন্দর মাতিয়ে রাখতো বলো তো মা। তাকে কিনা আমাদের পরিবার হারিয়ে ফেললো, সে কিনা রাগে অভিমানে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল। শ্রেয়া, তোমরা এমন করে কথা বলছো যেন মনে হচ্ছে যত দোষ আমার রাজের। তিতিরের কোনো দোষই নেই। তিতির বাড়ি ছেড়ে চলে গেছে, তাতে আমার রাজের কি দোষ? আর তোমরা ভুলে যাচ্ছ কেন যে তিতির কোন ফ্যামিলি থেকে বিলং করে। ঘাটালের একটা প্রায় বস্তির পরিবার। আমাদের ফ্যামিলির, আমাদের ব্যানার্জি বাড়ির মান সম্মান কি করে বজায় রাখতে হয় সেই জ্ঞান বিন্দু মাত্র মেটার নেই। আজকে গড ফরবিড যদি তিতিরকে খুঁজে না পাওয়া যায়, যদি জেনে শুনে কোথাও গা ঢাকা দিয়ে থাকে, তাহলে ফেস লস কার হবে? আমাদের বালিগঞ্জের ব্যানার্জি পরিবারের হবে। আর মাঝখান থেকে আমার ছেলের লাইফটা একেবারে মিজারেবল হয়ে যাবে। তোমার ছেলের লাইফটা মিজারেবল হবে, আর সেটা হবে তার গোয়ার তুমির জন্য। স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাবার 4 ঘন্টা পরেও সে খুঁজতে যায়নি, তার মিজারেবল হবে না তো কি হবে? সুজয়, তুমি বোঝার চেষ্টা করো। বড় বৌমা, তিতির এ বাড়ির বউ। সে ঘাটালের কোথায় ছিল, কোথা থেকে এসেছে সে কথা নয়, কথা হচ্ছে সে এখন ব্যানার্জি পরিবারের একজন। তার সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু আমাদের দেখা উচিত। কেন তার এত মন খারাপ হলো, কি হয়েছে? নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য এই কাণ্ড হয়েছে। বড় খোকা, দাদু ভাই এসে যদি কোনো খবর না দেয় তাহলে কিন্তু তুই পুলিশে খবর দিবি। আর একটা কথা শুনে নে, আজ আর তুই কারো কথা শুনবি না, শুধু আমি যা বলছি সেটাই করবি। ঠিক বলেছো মা, আমরা যেভাবেই হোক তিতিরকে খুঁজে বার করব। আপনার রুমালটা পড়ে গেছিল নিচে। থ্যাংক ইউ। হতে পারে না ঠাকুর, এটা কিছুতেই হতে পারে না। আমরা 4 বোন, শেষ দিন অবধি আমরা 4 বোন একসঙ্গে থাকবো। জয়া, আমি যেতে পারবো না, আমি ভেতরে যেতে পারবো না অফিসার, আমি পারবো না। না না, আমি পারবো না।
কিন্তু সোমরাজবাবু আপনাকেই তো যেতে হবে। দাদা ভাই, ওটা তিতির নয়, ওটা তিতির নয় তো, আমাদেরই তো দেখতে হবে সাহস করে। প্লিজ আসুন সোমরাজবাবু। জয় আপনাকে কিন্তু আইডেন্টিফাইটা করতে হবে। ইনি সোমরাজবাবু। মহিলা পুলিশ? আপনার বউ হারিয়েছে? হ্যাঁ। আপনারই বউ তো? হ্যাঁ, আমারই স্ত্রী, আজ সকাল থেকে মিসিং। আপনাকে বসতে বলেছি যে বসছেন? বউ হারিয়ে গেছে আবার বসছে? কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকা উচিত। ঝগড়া হয়েছিল এর মধ্যে বউয়ের সঙ্গে? হয়েছিল। কি নিয়ে? আমার স্ত্রী চাকরি করতে চাইতেন, আমার সেটা পছন্দ নয়, সেই নিয়েই একটু বাকবিতণ্ডা হয়েছিল। চমৎকার। তাই আপনি রাগের বশে ঘরে থাকা ফল কাটার ছুরি দিয়ে একবারে খুন করে ফেললেন? আমার নাম এসপি মহামায়া বটব্যাল। রুলের এক বাড়িতে না 206টা হার মালুম পাইয়ে দেব। না না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমাদের মধ্যে খুব সামান্যই তর্কাতর্কি হয়েছিল, তারপরে সকালবেলা ও বেরিয়ে যায় বাড়ি থেকে। আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নেব? কি ভেবেছেন আপনি? আমার নাম মহামায়া মানে কি আমি মায়ার সাগর? যদি লাই ডিটেক্টর আপনার গায়ে লাগানো থাকতো না, তাহলে আপনার প্রত্যেকটা কথা ট্যা 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 করে বাজতো। ভিকটিমের নাম তিতির বসু। না না, আপনি ভিকটিম কেন বলছেন? মিসিং বলুন। মিসিং। বসুন বসুন। আমি কি বলবো না বলবো সেটা আপনি ঠিক করে দেবেন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? জন্মদিন। কেক কাটা হয়, কেক কাটা হয়, জন্মদিন বলুন কবে? আমার ঠিক মনে নেই। মনে নেই না আপনি জানেন না? তিতি, এই নাও, একটু খেয়ে নাও তো। মুখ দেখেই বোঝা যাচ্ছে কিচ্ছু খাওয়া হয়নি, আর ওষুধও তো খেতে হবে, তাই না? একটু কেক খেয়ে নাও। দেখি করো, জল দেবো একটু, দাঁড়াও। ম্যাম, আজকে আপনি আমার জন্য যা করলেন, আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমার তোমার মা হলো একই কথা বলতে দিদি।
নাও এটা খেয়ে নেবে, দাও ওটা রেখে দিই। আর পাটা তোলো, তুলে এখানে একটু আরাম করে শো তো। বস আর এমপ্লয়ি একে অপরের চোখের জল মুছিয়ে দিচ্ছে, এরকম আগে কখনো দেখেছো? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। চলো এবার শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, ভালো করে একটা ঘুম নাও। ঘুমানোর পর সন্ধ্যাবেলা উঠে ডিসাইড করা যাবে কি করব। ম্যাম আপনি কিন্তু আমার হাজবেন্ডকে কিছু জানাবেন না প্লিজ। তুমি হয়তো অভিমানী এই কথা বলছো তিতির, কিন্তু না জানানোটা কি ঠিক হচ্ছে? দাদা 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 বলছি যে এইখানে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যার অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি কোথায়? সে তো অনেকক্ষণ আগে একজন মহিলা তাকে গাড়িতে করে নিয়ে চলে গেছে। তুলে নিয়ে অ্যাক্সিডেন্ট দাদা কি বলুন? বলছি যে এটাই কি ওনার ছবি? দেখুন তো যার অ্যাক্সিডেন্ট হয়েছিল ইনি কি? দাঁড়ান দেখি। ঠিক বুঝতে পারছি না দাদা, বুঝতে পারছি না। ভাই বলছি এখানে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না? হ্যাঁ প্লিজ একটু এই দেখুন তো এই ভদ্র মহিলাই কিনা। কে হয় আপনার? বেশ খাসা তো। কি করছেন দাদা? তিতির আমার বিয়ে করা স্ত্রী। আচ্ছা আমার স্ত্রী, আমার বিয়ে করা স্ত্রী, আমার স্ত্রী। কি বললাম? আমার স্ত্রী। আপনার বউ যখন বাড়ি থেকে চলে গেল কি পরে বেরিয়েছিল? ওর হাতে কিছু থাকুক, অ্যাক্সিডেন্ট করার সময় কি পড়েছিল আমি না জানলে ও আমার স্ত্রী। দাঁড়াও দাদা ভাই, দাদা ভাই কি করছো কি তুমি? না একটা খারাপ করা সহ্য করবো না। আচ্ছা ঠিক আছে মাথা গরম করবে। ঠিক আছে আমরা খুঁজে পেয়ে যাবো। কি এই দাদা বলছি এক সেকেন্ড বলছি দাদা ভাই তিতির একটা ছবি, তোমার ফোনটা দাও। বলছি দাদা এনাকে দেখেছেন? দেখুন তো। বাবা হাজবেন্ড চলে এলেন নাকি? উনি কি করে জানলেন আমি এখানে আছি? সকাল থেকে বিকেল হয়ে গেল, এখনো পর্যন্ত তিতিরের কোনো খোঁজ পাওয়া গেল না। সত্যি যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তো। অ্যাক্সিডেন্ট হয়নি দাদা ভাই, প্লিজ খারাপ চিন্তা ভাবনা মাথায় এনো না। আর যদি অ্যাক্সিডেন্ট হয়েও থাকে তাহলে তো আমরা এতজনের সঙ্গে কথা বললাম, সবাই তো বললো যে সাংঘাতিক কিছু হয়নি। আরে দেখলি তো, কেউ কিছু বলতেই পারলো না। যদি তিতির অন্য কোথাও গিয়ে থাকে তাহলে সেটাও তো বুঝতে পারছি না। আজকাল তো সব খারাপ লোকেরা ওত পেতে থাকে, তাই না? দেখলি না কোয়েলের বেলায় কি হলো। আচ্ছা দাদা ভাই তুমি এত নেগেটিভ ভেবো না প্লিজ, আমার কথাটা শোনো। এত নেগেটিভ ভেবে তো কোনো লাভ নেই। দেখো তিতিরকে তো কলকাতা শহরে কেউ চেনে না যে দুম করে কারোর গাড়িতে করেও চলে যেতে পারবে, তাই নয় কি? আর তুমি তো অফিসেও খোঁজ নিয়েছো, অফিসেও তো কেউ কিছু জানে না বললো, তাহলে কার গাড়িতে যাবে বলো? আর আমরা তো পুলিশের কাছেও এতবার গেলাম, অ্যাক্সিডেন্টের কেসটাকে তিতিরের মিসিং হওয়ার সঙ্গে ওরা কোনোভাবে লিঙ্ক করতে পারছে না। দাদা ভাই প্লিজ, এত টেনশন, আমি জানি টেনশন করো না, কথাটার কোনো মানে নেই, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তোমার টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু ঠান্ডা মাথায় ভাবতে হয় তো দাদা ভাই। তুমি শোনো আমার, তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো, আমার দিকে তাকাও, তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো। মন খারাপ হলে তিতির কোথায় যেতে পারে? মানে কলকাতা শহরে কি এমন কোনো জায়গা আছে যেখানে মন খারাপ হলে তিতির যেতে পারে? মানে হয় না আমাদের মন খারাপ হলে আমরা একটা নিজেদের স্পেসে চলে যাই, কিছুক্ষণ একা থাকতে চাই, সেরকম কি কোনো জায়গা আছে তিতিরের? তুমি জানো? জানি না। বলবো, আমি জানি হয়তো তোমার খুব খারাপ লাগবে, কষ্ট হবে, তবুও বলছি হাজবেন্ডের থেকে দূরে থাকাটা কোনো সলিউশন না। একটু ভেবে দেখো।
আমার হাজবেন্ডকে না জানানোর জন্য থ্যাংক ইউ ম্যাম। নাও ওষুধটা নাও। না ঠিক হচ্ছে না, সবাই কেন আমার মতো সর্বহারা হবে? বালিগঞ্জের ব্যানার্জি বাড়ির বউ হিসেবে এই বাড়ির চৌকাঠ ডিঙানোর আগে তোমার এই স্বপ্নগুলোকে জলে ফেলে দিয়ে আসা উচিত ছিল। চাকরি তুমি করবে না। তোমার তো কাজ করার ইচ্ছে, তুমি বরং আমাদের ফ্যামিলি বিজনেস জয়েন করো। তার মানে তুমি বাড়িতে বসে কাজ করতে পারবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, বাবা জানতে পারবে না তোমার কাজ করা হবে। ম্যাম আপনি কিন্তু আমার হাজবেন্ডকে কিছু জানাবেন না প্লিজ। না না, অভিমান করে তিতিরও তার শ্বশুর বাড়ির থেকে, তার হাজবেন্ডের থেকে এভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে? তাহলে তো আমার মতন এরকম একা হয়ে যাবে। ও তো খুব ছোট, ও বুঝতে পারছে না যে একাকিত্বের যন্ত্রণাটা কতটা কষ্টের। কিন্তু আমি তোর মায়ের মতন, ওকে যন্ত্রণায় থাকতে দিতে তো আমি পারি না। ও আমাকে যতই বারণ করুক, আমার মনে হচ্ছে আমার একবার ওর হাজবেন্ডকে কল করা দরকার। একই ভুল আমি দুবার হতে দিতে পারি না। বসুন। আপনার সাথে তো সকালেই দেখা হলো আমার অফিসের সামনে, রাইট? আপনাকে আমি লক্ষ্য করিনি। মহিলা অধ্যুষিত অফিসে ঢুকতে আমার বিরক্তই লাগে। ওটাকে কর্মক্ষেত্র বলে মনে করি না আমি। এই তবে অশান্তির কারণ। আজকালকার ছেলেদের কি এরকমই মানসিকতা? কত বয়স হবে? আমার সোমরাজেরই বয়সী। আজকে সকালে ফোন করার পর আমি বাড়ি থেকে বেরোলাম, একবার ভাবলাম আসবো না, তবু এলাম। আপনি কিন্তু জানেন আমার স্ত্রী মিসিং, তারপর কোন আক্কেলে আমাকে ডাকলেন এখানে? আপনি কি আমার স্ত্রীকে খুঁজে দেবেন? না মানে নাকি আপনি আমাকে ডেকেছেন আমার অফিসের খবরাখবর নিতে, আর এই সুযোগে ক্ষমাটা চেয়ে নিজের গুডউইলটা বজায় রাখতে চাইছেন? কোনটা বলুন তো? ক্ষমা? আমি কেন আপনার কাছে ক্ষমা চাইবো? ফ্যাশন ফিয়েস্তা দিতে কি ভেবেছেন? হ্যাঁ, বহুত কিছু করে ফেলেছি নাকি? আপনি কি প্রতারণা করছেন সেটা কি আমরা জানি না ভেবেছেন? আমি প্রতারণা করেছি? আমি কার সাথে প্রতারণা করেছি? আমার কোম্পানির এখানে কলকাতায় একটা ব্রাঞ্চ আছে, আমার হেড অফিস মুম্বাইতে। এই দেখুন আপনার মুম্বাই। আপনি প্রতারক। আপনি প্রতারণা করেছেন ব্যানার্জি টেক্সটাইলের সঙ্গে। ব্যানার্জি টেক্সটাইল সুজয়ের কোম্পানি? আমি কি জানতে পারি যে আপনি ব্যানার্জি টেক্সটাইলের সাথে কিভাবে যুক্ত? আমি ব্যানার্জি টেক্সটাইলের সঙ্গে কিভাবে যুক্ত, আদেও যুক্ত কিনা সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি ঠক। আপনি নিজের উন্নতির জন্য যা খুশি করতে পারেন, সেটা ফ্যাশন ফিয়েস্তায় থাকা প্রত্যেকটা লোক আমরা জানি। আপনি ঠক নন, আপনি আমার স্ত্রীকে খোঁচড় বানিয়েছেন। আমার স্ত্রীকে স্পাই বানিয়ে ব্যানার্জি টেক্সটাইলের ভেতরকার খবর বার করতে চাইছেন। আমার মা যখন প্রথম সেলাইয়ের কাজ শুরু করে, আমার বাবা আমার মায়ের জন্য একটা স্টেনলেস স্টিলের কাঁচির সেট এনে দিয়েছিল। মা সেটাকে বুকে আগলে যত্ন করে রাখতো, আমাদের কাউকে ধরতে দিত না। যদি আমাদের কারোর হাত থেকে নষ্ট হয়ে যায়, তখনকার থেকে এখন মায়ের ব্যবসাটা অনেকটাই বেড়েছে, অনেকটা উন্নতি হয়েছে। মা কিন্তু এখনো ওই স্টেনলেস স্টিলের কাঁচিটাই ব্যবহার করে। অদ্ভুতভাবে সেটা এখনো ওইভাবে তোলা তোলা করে ব্যবহার করে, কাউকে ধরতে দেয় না। আমি বুঝতাম না মা কেন যত্ন করে ওটাকে এত। কেন করেন বলুন তো? কারণ ওটা বাবার দেওয়া মাকে স্বীকৃতি।
আমার বিশ্বাস ভরসা। সুমিত্রা তুমি পারবে। সুমিত্রা তুমি আজকে সংসারের হালটা ধরেছো। বাড়িতে হয়তো ভাতের অভাব আছে, কিন্তু সুখের কোনো অভাব নেই। আমার রোজ রোজ কাজ থাকতো না বাবা, ফলে রোজগার পাতিও ছিল খুব সামান্য। মানে বললে বিশ্বাস করবে কিনা জানি না, তোমার শাশুড়ি মা এক এক রাত্রিরে প্রায় 50-60টা ব্লাউজ সেলাই করে ফেলতে পারে। ওই কাজের সেটটা মায়ের কাছে বাবার দেওয়া ভালোবাসা, যেটা মা দিনের পর দিন ঝড়ঝাপটা সত্ত্বেও বুকে আগলে রেখেছে। আমরা বুঝতেই পারিনি মা কেন, কিন্তু আজ বুঝতে পারছি বলেই হয়তো আপনি কংগ্রাচুলেট করেননি বলে আমার এতটা খারাপ লাগছে। মায়ের কাজটা যতই সামান্য হোক, ওই কাজের সেটটা মায়ের কাছে সব থেকে বড় প্রাপ্তি। আমার অবস্থা দেখুন, আমাকে হয়তো একটা বড় সমস্যা থেকে আমার ট্যালেন্টের স্বীকৃতি হিসেবে একটা ট্রফি দিয়েছে, কিন্তু আমার আনন্দে আনন্দিত হওয়ার মতো কোনো মানুষই নেই। তার বদলে কি জুটলো? চোরের অপবাদ। আমি চোর। বিশ্বাস করুন, ওই ট্রফিটা আমি একটিবারের জন্য হাতে তুলে দেখিনি। আমি জানি না ট্রফিটা কেমন দেখতে। আমার একবারও ইচ্ছেও করছে না ট্রফিটার দিকে চোখ তুলে তাকাতে, কারণ ওই ট্রফিটা পাওয়ার হ্যাংলামোটা নেই আমার মধ্যে। যতটা হ্যাংলামো আছে আপনার একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার। আর এসব আমি কেন করছি সেটাও জানি না। অদ্ভুত ভাবে এই সবকিছু যখন ঘটছে, আমি কিন্তু জানি আপনি অন্য মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে আছেন, অথচ সেই সব নিয়ে আপনাকে অপমান করার কথা না ভেবে আমি। কেন ভাবেননি অপমান করার কথা? আমি পরকীয়ায় লিপ্ত আছি জেনেও কেন কেন আমার মুখ থেকে সাধুবাদ শুনতে চাইছিলেন? কেন কেন এই প্রশ্নগুলো করছি আপনাকে? কেন আপনার কাছ থেকে কোন উত্তরটা শুনে আমি নিজেকে সান্ত্বনা দিতে চাইছি বলুন তো? আমি যে ফেলিয়ার মানুষ হিসেবে, স্বামী হিসেবে ডাহা ফেল আমি তিতির। কি হলো তিতির, চুপ করে আছেন কেন? কেন চুপ করে আছেন প্লিজ বলুন। এত কিছু জানার পরেও কেন আমার অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আপনি ওয়েট করেছিলেন? কেন কেন আমাকে ছেড়ে চলে গেলেন না? আমি তো খারাপ তিতির, আমি তো খারাপ স্বামী। আমার স্ত্রী থাকার পরেও আমি পরকীয়ায় লিপ্ত হয়েছি, সেটা জানার পরেও আমাকে তো চূড়ান্ত অপমান করে আপনার ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। সেটা না করে আপনি কেন থেকে গেলেন তিতির? কেন ক্যাফেতে, অফিসে কেন তদন্ত করলেন? কি কি প্রমাণ করতে চাইলেন? আপনি সেটা বুঝবেন না। আপনার তো ওয়ান ট্র্যাক মাইন্ড। আপনি তো মনে করেন আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক। পৃথিবীতে সবাই একে অপরের আইডিয়া চুরি করছে, লোক ঠকাচ্ছে, লোকের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে, তাকে দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি দেওয়ার জন্য। আপনার জন্য আমার করুণা হয়। কেউ যে কাউকে ভালোবেসেও কিছু করে থাকতে পারে সেটা আপনি ভাবতেই পারেন না। না, আমি আপনার পেছনে গোয়েন্দাগিরি করেছি, আপনার অফিসে গেছি, রেস্টুরেন্টে গেছি, আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য নয়। আমি নিজেকে বারবার বোঝাতে চেয়েছি আমি চোখে যেটা দেখছি, আমার বুদ্ধি দিয়ে যেটা ভাবছি সেটা সম্পূর্ণ ভুল। আমার মন যেটা বলছে শুধু সেটাই ঠিক। কি বলছে আপনার মন? কি বলছে? আপনি আমাকে অপমান করতে পারেন, আমার সঙ্গে ঝগড়া করতে পারেন, আপনি কোনোদিনও আমাকে ঠকাবেন না। তোমরা কফি প্লিজ তিতির বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো। আমি কখনো তোমার ভালো স্বামী হতে পারবো না, কিন্তু তবুও তুমি এতদিন আমার ভালো বন্ধু হিসেবে পাশে ছিলে। এবার প্লিজ আমাকে একটু সুযোগ করে দাও ভালো বন্ধু হিসেবে তোমার পাশে থাকা। প্লিজ বাড়ি চলো, না করো না, বাড়ি চলো তিতির, প্লিজ প্লিজ বাড়ি চলো। কি ভালো দেখাচ্ছে দুজনকে,
এটাই তো চেয়েছিলাম আমি, তোমাদের জীবনটা এক সুতোয় বাঁধা থাকুক। অন্যান্য মায়েরা ছেলে মেয়েদের আচ্ছা করে পেটায়, আমি যেটা কোনোদিন করিনি, এবারে করতাম, সেটা করতামই। আমি তো শ্বশুরবাড়ির এতগুলো লোককে, আমাদের সবাইকে এরকম টেনশন দেওয়ার কোনো মানে হয় তিতির? তুই না তোর শাশুড়ি মাকে বাইরে বেড়াতে পাঠিয়েছিলি শান্তি দিবি বলে? দেখ তো এসে ইস্তক, ওনার মনে কোনো শান্তিই নেই। শান্তি নয়, শান্তি নয়, শাস্তি। সত্যি শাশুমা, আমি আপনাকে অনেকটা টেনশন দিয়ে ফেলেছিলাম না? কি আর করবে বলো, এই বয়সে তো তুমি আর তোমার স্বভাব চরিত্র পাল্টাতে পারবে না। মা থাক না এখন এসব কথা। এই পুরো ঘটনাটায় তিতিরের একার দোষ আছে যে তা নয়, আমারও দায় আছে। এত ভালো মানুষটাকে স্বামী হিসেবে পেয়েও তিতির বুঝলো না। কি বলতো মেয়েটা? থাক রাজ, তুমি আর তিতিরের দোষ ঢাকার চেষ্টা করো না। সবকিছু লুকোনো যায় না। লুকোনো তো আর কিছুই থাকবে না। আপনার দোষও বেশি দিন ঢাকা থাকবে না শাশুমা। আবার যখন ফিরে এসেছি তখন তো এবার আপনার আসল চরিত্রটা আমি সকলের সামনে আনবই। এটা চেনা চেনা গলা শুনলাম, কার যেন গলার আওয়াজ শুনতে পেয়েছি। কে যেন এসেছে বাড়িতে? বাবা। দিদির মা, তুমি যে আমার কথা শুনে বাড়ি ফিরে এসছো, এতে আমি খুব খুশি হয়েছি। যাও মা, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। সোম, এদিকে শোনো, তোমাদের দুজনের ওপর দিয়ে যথেষ্ট ধকল গেছে, যাও গিয়ে রেস্ট নাও, যাও। আর কাল সকালবেলা একজন ভালো ডাক্তারকে দেখে ওকে মনটা চেক আপ করা উচিত, ঠিক আছে? যাও। তিতির মা, তুই একটু আমার ঘরে আয় তো মা, তোর সঙ্গে আলাদা একটু কথা আছে। তুমি তিতিরকে ফিরিয়ে আনতে চাওনি, আমি জানি সেটা। তুমি সমাজের চাপে, পরিবারের চাপে, তিতিরের পরিবারের চাপে ওকে ওকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছো, তাই না? না মা, কেন এসব বলছো? তিতির আমার স্ত্রী। সে তো আমি 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 তোমাকে বিয়ে করতে বাধ্য করেছিলাম তিতিরের সঙ্গে, কিন্তু তুমি তিতিরের সঙ্গে বিয়ে করে সুখী নও, সে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, তাই না বেটা? দেখো বেটা, অবভিয়াসলি তুমি সুখী নও, সেজন্য তুমি এরকম একটা বোল্ড স্টেপ নিতে বাধ্য হলে। তুমি তো কাজ ছাড়া কোনোদিন বাড়ির বাইরে রাত কাটাওনি এত বছর ধরে, কোনো দিন না। মা, আমার এই টপিকটা নিয়ে কথা বলতে এখন ভালো লাগছে না, প্লিজ। কেন বেটা, কেন কথা বলবে না? আমি তো তোমার মা বেটা, তোমার মা কি তোমার কষ্টের কথা বলবে না তো কাকে বলবে বলো? কোন বন্ধুর বাড়িতে ছিলে? কোন স্পেশাল বন্ধু? দেখো, সেরকম হলে আমি তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য, তোমাদের চার হাত এক নিজের। প্লিজ প্লিজ, আমি ভীষণ টায়ার্ড। সোমরাজ বাবু, ভালোবাসার মধ্যে কোনো অন্যায় নেই। আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন তাহলে বলে দিন, তাহলে তো 3টে জীবন বেঁচে যায়। বলুন। আমি জানতাম এই প্রশ্নটা একদিন আমার দিকে আসবে, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নয়। সোমরাজ বাবু, মেয়েটা সেদিনকে ফোনে আমাকে বলেছিল যে আপনারা প্রাইভেট টাইম কাটাচ্ছেন, আমি যেন ফোন করে ডিস্টার্ব না করি। মেয়েটি? তার মানে তুলি ফোন করেছিল তিতিরকে, আর তিতির ওর গলা চিনতে পারেনি? মেয়েটা পিঙ্ক ডেজার্ট থেকে ফোনে তুমি আমাকে এটা আগে কেন বলনি? সকালবেলা মিতা ব্যানার্জির বাড়িতে কেন এই কথাটা আমাকে বললে না? আরে ওটাই তো সমস্যা, আমার তো ঝগড়ার সময় মনেই থাকে না কোন কোন কথাগুলো বলতে হয়, আসল পয়েন্টস গুলোই মাথায় থাকে না। তোর বাবা, শুনতেও তো পাচ্ছি না ভালো করে। প্রাইভেট টাইমটা কিসের? সেদিন ওই ফ্যাশন ফিয়েস্তায় আমার ঝগড়াটা হওয়ার পর মাথার ঠিক ছিল না, আর ওই মেয়েটিও ইনভাইট করেছিল, তাই আমি চলে যাই পিঙ্ক ডেজার্টে। আমি ভেবেছিলাম একটু জাস্ট
মুডটা ঠিকঠাক হলে চলে আসবো। কিন্তু মেয়েটি অদ্ভুতভাবে ড্রিঙ্ক করার জন্য জোর করলো। আর আপনি করলেন? আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, তারপর অদ্ভুতভাবে জোর করলো। আমারও মাথা ঠিক ছিল না, তো আমার একটু মুডটাকে শিফট করার জন্য আমিও ড্রিঙ্কটা করে নিলাম। তারপর আর কোনো সেন্স ছিল না আমার। ভোর হওয়ার পর দেখলাম যে হোটেলের একই রুমে ওই মেয়েটি আর আমি। হোটেল? ক্লিয়ারলি তো শুনতে পাচ্ছি না, খাপ ছাড়া শুনলে তো বুঝতেও পারবো না কথাটা কি। তারপর আর কি, মেয়েটি অদ্ভুতভাবে দাবি করতে থাকে আমরা এক রুমে ছিলাম, এখন আমাকে বিয়ে করতে হবে আমার, তা না হলে সম্মানহানি এই সমস্ত। কার বিয়ে? সঙ্গী তাহলে মেয়েটার সঙ্গে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও আপনাকে কেন বিশ্বাস করতে ইচ্ছা করছে সোমরাজ বাবু? মেয়েটার নামটা কি? মেয়েটার নাম জানতে চাইছে তিতির। নামটা? তিতির, আপনি আমায় বোকা ভাববেন, কিন্তু আমি নামটা বলতে পারবো না। মেয়েটার নাম বললো না? কেন বললো না? আমি কি তাকে খুঁজে গিয়ে বাড়িতে পিটিয়ে আসতাম নাকি? একবার জিজ্ঞেস করবো নামটা। আজ এতটা খোলাখুলি কথা বলতে পেরে মনটা হালকা লাগছে। আপনি নিশ্চিন্ত হলেও আমার নিশ্চিন্ত লাগছে না, কোনো আসছে না। তুই তিতিরের রাতের ঘুম কেড়ে নিলি রে, পিঙ্ক ডেজার্ট वाली औरत। मैं तेरा खून पी जाऊंगी। আচ্ছা, ফোনটা কোথায়? টেবিলে তো নেই, বালিশের আশেপাশেও নেই, পকেটে নেই তো। আমি না ছোলে ভাটুরে খেতে খুব ভালোবাসি। আমি যখন নিউ মার্কেটে যেতাম অর্ডার দিতে, তখন খিদে পেলেই ছোলে ভাটুরে খেতাম কিনে। কি যে ভালো লাগতো। আগে হলে বলতাম আমিও তোমার সঙ্গে যাব। আগে হলে কেন? আপনি এখন ছোলে ভাটুরে খান না, আর আপনি কর্নফ্লেক্স খাচ্ছেন, আমি আপনার সামনে বসে এরকম ছোলে ভাটুরে। আমি অনেক দিন হলো এসব খাওয়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন ছোলে ভাটুরে? মানত করে? না তিতির, মানত করিনি। আসলে আমার হাজবেন্ড এগুলো খেতে খুব ভালোবাসতেন। ওর ইউরিক অ্যাসিড ছিল, পায়ে খুব ব্যথা হতো। তো ডক্টর একদিন স্ট্রিক্টলি এগুলো খেতে বারণ করে দিলেন। ওর পছন্দের জিনিস ও খাবে না, আমি কি করে খাই বলো? তাই ওর সাথে সাথে আমিও ছেড়ে দিয়েছিলাম আর কি। ম্যাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। আপনি একা থাকেন কেন? আমি একা থাকতে চাইনি দিদি, আমি একা হয়ে গেছি। ইগো, অভিমান, এই দুটো জিনিস আমাকে আমার হাজবেন্ডের থেকে আলাদা করে দিয়েছে। তোমাকে সেদিন বলছিলাম না যে তিতির, তোমাদের দুজনের ভালোবাসার মধ্যে না কখনো কখনো ইগো, অভিমান। সকাল থেকে ফোন করে যাচ্ছি, গাড়িতে আস্তে আস্তে ফোন করলাম, কিছুতেই ফোনটা ধরছে না, কি যে করছে। তিতির জেনে যাবে বলে নাম্বারটা ব্লক করে দেয়নি তো? আমি তো আননোন নাম্বার থেকে সোমরাজদাকে কন্ট্যাক্ট করি। আরে বাবা, ধর ওই নাম্বারটা তো সোমরাজদা ব্লক করে রেখেছে। আমি আমার যে আসল নাম্বার, ওই নাম্বার থেকে একবার কল করে দেখি তো। হ্যাঁ, এখন পাঞ্চুয়ালিটি নেই, এখনো কেন এলো না?
डेजर्ट वाली औरत आओ कभी हवेली पे। গুড ইভিনিং ম্যাম, রুম সার্ভিস কিছু লাগবে? আমার কিচ্ছু লাগবে না দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার পুরো ঘাটাল লোকালের হকার দাদার মতো চলে এলো, ভালো লাগে না। যার জন্য এত অপেক্ষা সে কখন আসবে? এই নাম্বার থেকেও ফোন করছি, ধরছে না। একটা কি মেসেজ করব? দেখি মেসেজটাই করি। সোমরাজ বাবুর ফোন থেকে কি ওকে ব্লক করে ভুল করলাম? এত দেরি হয়ে গেল, তাহলে আসছে না কেন? কতক্ষণ হয়ে গেল না ফোন কল ব্যাক করছে, না মেসেজের রিপ্লাই দিচ্ছে। তার বাবা, কি চলে যাব? ওকে বুঝে গেছে আমি ব্লক করে দিয়েছি, সেটা বুঝে ব্যাক আউট করে গেল। উফ, একবার আমার ফোন থেকে ফোন করে দেখবো, যদি গন্ডগোল হয়। উফ, তাই না? আর মানুষের মন চেঞ্জ হয় রে। যেমন দেখ, সোমরাজ ব্যানার্জি তোকে দু চোখে সহ্য করতে পারতো না, কিন্তু সেই সোমরাজ ব্যানার্জি কিন্তু তোর সাথে বিয়ে করলো। বিয়ে করার পর রিয়েলাইজ করলো কি সোমরাজ ব্যানার্জি খুব বড় ভুল করে ফেলেছে, আর ঠিক সেই ভুলটা শুধরানোর জন্য সোমরাজ ব্যানার্জি আমার কাছে এসেছে। সেই দিনকে না, এই রুমে, এই বিছানায় আমরা একসাথে রাত কাটিয়েছি, আমাদের দুজনের প্রথম রাত। চুপ, একদম চুপ। মিথ্যে কথা বলে চলেছে, এই সব কিছু তোর সাজানো ফাঁদ। এই চুপ কর তো। সোমরাজ ব্যানার্জি কোচি খোকা নাকি, হ্যাঁ? যে আমি ফাঁদ পাতবো আর সোমরাজ ব্যানার্জি সেই ফাঁদে এসে পা দিয়ে দেবে? হ্যাঁ, তুই আমাকে স্লাইটলি একটু বোকা বলতে পারিস, কারণ তুই এই ফাঁদটা পেতেছিস সেটা না আমি বুঝতে পারিনি, তাই পা দিয়ে ফেলেছি। কিন্তু সোমরাজ ব্যানার্জি তো নয়, সোমরাজ ব্যানার্জি তো হাইলি ইন্টেলিজেন্ট, রাইট? ছাতার মাথা। সোমরাজ বাবু হলেন শ্বাসবিহীন ডাব, নাহলে তুলি দিদি ওনাকে ব্ল্যাকমেইল করছে। তুলি দিদি আর ফুল সজ্জা এই বিছানায় আমার সাথে হয়েছে। তুলি দিদি রিল্যাক্স, পাগলামো করছিস কেন? হ্যাঁ শোন, তোকে আমি একটা ভালো কথা বলছি। তুই না এই গোয়েন্দাগিরি বাদ দিয়ে রূপ চর্চা কর। একটু ফেসিয়াল কর, একটু স্পা কর, দেখবি এরকম অনেক রাত তুইও কাটাতে পারবি। বাজে কথা না বলে সেদিন কি হয়েছিল সেটা বল। শুনবি? সহ্য করতে পারবি তো? সোমরাজ বাবু কোনো অন্যায় করতে পারেন না, সেটা আমার বিশ্বাস। তুই বল। দিদি, তুই এর মধ্যে আবার ন্যায় অন্যায় এসব কোথা থেকে আনছিস বলতো? ইটস অল অ্যাবাউট ফান বেবি। আচ্ছা শোন, বলছি, আমরা দুজনে এই রুমে আসলাম, তারপর সোমরাজ ওই বিছানাটায় শুয়ে পড়ল, আর আমায় না এক হ্যাচকা টান দিল। আর তারপর না, এই যে এই বিছানাটা, এই বিছানায় আমরা দুজনে খুব কাছাকাছি এলাম। আর তারপর আমি আস্তে করে সোমরাস্তার জামার বাটনটা খুলে দিচ্ছিলাম, বুঝলি তো? তারপর আমরা দুজনে
সাক্ষ্য প্রমাণ এবং পর্যালোচনা অনুযায়ী তিতিরের আদালতে সোমরাজ ব্যানার্জিকে বেকসুর খালাস করা হলো। এই লাস্ট কয়েকদিন কিভাবে কেটেছে আমার আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তিতির, কিন্তু তুমি সত্যি বিশ্বাস করছো আমি এই ঘৃণ্য অপরাধটা করিনি? আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না আপনি এটা করতে পারেন। আসল কালপ্রিট হচ্ছে এই তুলি দিদি। খারাপ একটা জিনিসই লাগছে, আপনার নিজের ওপর এইটুকু ভরসা নেই যে আপনি এই ঘৃণ্য কাজটা করেননি, সেটাও আমাকে বলে দিতে হচ্ছে। অবশ্য এইটুকু না করতে পারলে আর বন্ধুত্ব কিসের, তাই না? তুমি এতদিন আমার ভালো বন্ধু হিসেবে পাশে ছিলে। আর তুলি দিদি, যে কথাগুলো তুই বললি যে আমি ঠিক করে মেয়েই নই, আমার গ্রুমিং দরকার, সেগুলো হয়তো ঠিক, সত্যি আমার গ্রুমিং দরকার, কিন্তু বন্ধুত্বে এইসব কিছু ম্যাটার করে না। তাই আমার আর সোমরাজ বাবুর বন্ধুত্বে তুই কয়েকটা জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিপ ধরাতে পারবি না। মানুষটা খাঁটি তো। আর আমরা দুজন মিলে কালকে তোর জন্য পাত্রশাহী কলামে একটা অ্যাড দেবো। হ্যাঁ, পাত্রটা এনারাই হবে, যেন বিয়ে করে ওকে বিদেশ নিয়ে চলে যেতে পারে, আমার মাথাটা যেন না খায়। এনারাই কথা ফুটেছে, গুড। তুলি দিদি, আমি জানি সোমরাজ বাবু হ্যান্ডসাম, কিন্তু তোর যদি ভাগ্যে থাকে তাহলে তুইও পেয়ে যাবি। এই টিভি সিরিয়ালের মতো বোনের বরকে নিয়ে টানাটানি করাটা এবার বন্ধ কর, খুব ইম্যাচিওর কাজটা। চলুন, নাকি থাকবেন? আমিও হারার পাত্রী নই। একটা অ্যাটেম্প্ট ফেল হয়েছে তো কি হয়েছে, পরের ধাক্কার জন্য রেডি হও। এই তো সেদিন ফোনটা এলো, গলাটা। হ্যালো, তোকে তো বলেছিলাম যে আমার ছেলেটাকে ফেলে চলে যেও না। কেন কেন বারবার ওই গলাটা আমার কানের মধ্যে বাজছে? আমি বুঝতেই পারছি না। আচ্ছা, নাম্বারটা কি? নাম্বারটা হ্যাঁ, কর্ডলেসে থাকতে পারে। হ্যাঁ, থাকবে। কবে ফোনটা এলো? 23 তারিখ। গলাটা অবিকল দেবীর মতো। হ্যালো, আচ্ছা, তিতিরকে আমার প্রশ্ন করাটা ঠিক হবে না। ওই গলাটা নিয়ে প্রশ্ন করলে ও যদি আমাকে আবার জিজ্ঞাসা করে কিছু, আমি কি বলবো? আমার কেন বারবার মনে হচ্ছে যে ওটা সুজয়েরই গলা। 24 তারিখ, 24-এর আগে হিস্ট্রি নেই। তবে কি ডিলিট হয়ে গেল? তুমি কেমন আছো সুজয়? তুমি, সোমরাজ, তোমরা কেমন আছো? আমি কিন্তু তোমাদের ছেড়ে একটুও ভালো নেই। আচ্ছা সুজয়, কালকের দিনটা তুমি কেমন করে কাটাবে? তবে কি দেবীকে আবার হারিয়ে ফেললাম?
হ্যাঁ, ছেলে মেয়েদের একটু জীবনের পাঠ দিচ্ছিলাম, কিন্তু দিতে পারলাম না, খিদে পেয়ে গেল। আমায় কাটিয়ে দিচ্ছ তো সুজয়? কাটাও কাটাও, আমি ঠিক ধরে ফেলবো। সবিতা, এই সবিতা, এই যে কোথায় ছিলে? খেতে দে, খিদে পেয়েছে। এই শোন, কি বানিয়েছিস? আজকে লুচি বানিয়েছি। লুচি ফাটিয়ে দিয়েছিস। লুচির সাথে কি বানিয়েছিস? লুচির সাথে ছোলার ডাল। ছোলার ডাল? আমার তো ইউরিক অ্যাসিড। আজকে তো শুধু লুচি আর ছোলার ডালই হয়েছে। তুমি ওকে বলোনি যে আমি ছোলার ডাল খাবো না? আমি তো বলেছিলাম সবিতাকে। সবিতা, আমি তোকে বলেছিলাম না দাদার জন্য আলাদা করে চিকেন স্টু রান্না করে দে। তোর না আজকাল কিচ্ছু মনে থাকে না, রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। দাদার জন্য আলাদা করে চিকেন করে দে। থাক, প্রয়োজন নেই। আবার এইসবে কি দরকার ছিল? বুড়ো বয়সে আবার জন্মদিন। ছেলে, তুই আমার সামনে বুড়ো বয়স বলবি না। বাবা বেঁচে থাকুক, সুখী হও। আমি তোমার জন্য স্পেশালি অর্ডার করে একেবারে লো ক্যালোরির কেক এনেছি, আর এই কেক খেলে তোমার ইউরিক অ্যাসিডও বাড়বে না। বাহ মা, ইউ আর গ্রেট। অফ কোর্স। কি হলো সুজয়, কেকটা কাটবে না? হ্যাঁ, সে তো কাটবো। এখানে তো সবাই আছে, কিন্তু একজন তো নেই। পরিস্থিতির ও দাঁড়াও, আমি দেখছি। দেখো, হ্যাঁ কেকটা সুন্দর হয়েছে, কিন্তু বৌমা পায়েস কোথায়? মা প্লিজ, এসব পায়েস টায়েস ভীষণ মিডল ক্লাস জিনিস, ওসব দরকার নেই। এ কি কথা বলছো বৌমা? হ্যাঁ, পায়েসের সঙ্গে মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। আজ অবধি কোনো ছেলে মেয়েদের জন্মদিনে ঠাকুরের পায়ে ছোঁয়ানো পায়েস খাওয়ানো হয়নি, এরকমটি হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি করতে পারোনি বা করবে না সেটা তুমি আমাকে বলতে পারতে, আমি নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসতাম। বাবা দাঁড়া, আমি পায়েস চাপাচ্ছি। বাবা ঠাম্মি, আমি পায়েস নিয়ে এসেছি। এই যে ঠাম্মি, এই না, বাবাকে দাও এটা। আমাদের বাড়িতে 5 স্টার ছাড়া খাবার আসে না, আর তুমি চিপ টিফিন বক্সে কোথা থেকে ফুটপাত না কোথা থেকে পায়েস নিয়ে এসেছো কেন? এই পায়েসটা যেখান থেকে নিয়ে এসেছি সেটা 5 স্টারের থেকে কিছু কম নয় শাশুমা, আপনার কোনো চিন্তা নেই। না না সুজয়, তুমি এসব পায়েস খাবে না, কি না কি সব মেশানো আছে। এক চামচ খেলে কিচ্ছু হবে না বৌমা, আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে আনছি। না না, এসব দরকার নেই। থাক না, মানে নেই, মা চাইছে যখন। যাও মা, যাও তুমি। হ্যাঁ, জয় গোপাল, জয় গোপাল। আমি বরং একটা চামচ নিয়ে আসি, নাহলে হ্যাঁ, কেক পায়েস। এই দেখ, মোক্ষম সময়ে ঠাকুর পরমান্ন পাঠিয়েছে তোর জন্য। নে বাবা, খা খা। এই না দেখো, তুলির বয়সী বোন বাড়িতে থাকলে দাদাদের অনেক বেশি কেয়ারফুল হতে হয়। কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে, যেমনটা আমি রাজ্যর ক্ষেত্রে করেছি আর কি। তুলি কিছু বলেছে তোমায়? ও আবার কিছু করলো নাকি? আচ্ছা, ও তোমার অফিসে গেছিল? এই তো আমাকে বলছিল যে ও কার সাথে ডেটিং এ যাবে। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, যা হওয়ার সেটা হয়ে গেছে। শুধু একটা কথা মাথায় রেখো, এবারের মতো তুলি বেঁচে গেল কারণ তিতির ছিল বলে,
পরবর্তীতে যদি এরকম ভুল তুলি আবারও করে, তাহলে ও নিজেও বুঝতে পারবে না ও কি বিপদে পড়বে। বিয়ে দাও বোনের। আর শোনো, বোনকে চোখের আড়াল করো না। এখন কোথায় আছে জানো? কই না তো। জানো, খোঁজ নাও, খেয়াল রাখো বোনের। আরে শোন, তোর মায়ের কথা মনে পড়ে? কি রে, বললি না তো? বললি না তো পড়ে কিনা? সোমনাথবাবুর চোখ মুখ এরকম থমথমে লাগছে কেন? কি হলো? এলাম। আরে তিতির, তুমি আবার অফিসে আসতে গেলে কেন? আমি তো বললাম অফিসে আসতে হবে না। সকাল সকাল আমার বাড়ি গেছো, আবার এখনো না না না, আমি একটু অন্য কাজে এসেছি। আপনি ভুল বুঝছেন। আমি একটা জিনিস আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখুন তো কেমন হয়েছে। আরে ওয়াও, দারুণ হয়েছে তো গো। আমাদের যে ফ্যাশন শোটা আসছে সেটার জন্য বানিয়েছো বুঝি? না না হিমা, না, আসলে একজন কাছের মানুষকে দেবো বলে বানিয়েছি। কাছের মানুষ মানে? আমি তো তোমার হাজবেন্ডকে দেখেছি, ওর তো এটা অনেক বড় হবে মনে হচ্ছে। এই ঝুল, এই চওড়া কাঁধ, এই যে বড় একটা হয় না, এই মাপটা যে আমার খুব চেনা লাগছে। এটা কার জন্য বানিয়েছো দিদি? স্যার, আপনি যার সম্পর্কে ইনফরমেশন জোগাড় করতে বলেছিলেন ইনফরমেশন জোগাড় হয়ে গেছে। মিতা ব্যানার্জি কর্মসূত্রে মুম্বাইতেই থাকেন। ওখানে ওনার নিজস্ব ফ্ল্যাটও আছে। লাস্ট 3 বছর হচ্ছে কলকাতায় বিজনেস এক্সপ্যান্ড করেছে। আর ইয়ারলি টার্নওভার। আমি এসব জানতে চাইনি তোমার কাছে। ইন্টারনেট ঘাটলে এসব পাওয়া যায়। তো কি জানতে চাইছেন স্যার? তিতির, আমি জানতে চাইছি যে এটা কার জন্য বানিয়েছো? আমার বাবার জন্য। আসলে আজকে বাবার জন্মদিন, তো তাই আমি ভেবেছি পাঞ্জাবিটা নিজের হাতে বানিয়ে বাবাকে সারপ্রাইজ দেব। আজই জন্মদিন? হ্যাঁ, আজই জন্মদিন। ইনফ্যাক্ট আপনি যে পায়েসটা পাঠিয়েছিলেন সেটাও বাবা খেয়েছে। স্যার, আপনি এক্স্যাক্টলি বলুন আপনি কি জানতে চাইছেন, আমি সেই ইনফরমেশনটা জোগাড় করার চেষ্টা করছি। বললাম না কিছু জানতে চাই না, যাও। কিসের পেছনে ছুটছি আমি? কিসের পেছনে ছুটছি আমি? কেন ছুটছি আমি? আমি ওই গন্ধটা ভুলে যেতে চাই। আমি আমার মাকে ভুলে যেতে চাই, যে আমার ছোটবেলাটাকে নষ্ট করে দিয়েছে। তাকে আমি ভুলে যেতে চাই, কিন্তু পারছি না। কেন পারছি না? বারবার কেন আমার মায়ের কথা মনে পড়ছে? কেন এসব ভাবছি আমি? সুজয়ের মতো চেহারা কি কারোর হতে পারে না? সেই মানুষটার কি সুজয়ের জন্মদিনের দিন জন্মদিন হতে পারে না? ম্যাম, কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছিলাম যে তুমি যাকে পাঞ্জাবিটা দেবে তার নামের ফার্স্ট লেটার আর তোমার নামের ফার্স্ট লেটার যদি পাঞ্জাবিটাতে সেলাই করে দাও।
জেদ করে ওই ঘড়িটার মধ্যে, ওই সময়টার মধ্যে আটকে রয়েছো। এবার বেরো ওখান থেকে। ঘড়িটা পাল্টালে আমার সময়টা পাল্টাবে মালিনী? বেটার কিছু হবে? তার চেয়ে আমি যেমন আছি আমি থাকতে দাও না। দয়া করে আমাকে নিয়ে টানা হ্যাঁচড়া করো না প্লিজ। এটা তুমি ঠিক করলে না সুজয়, এর ফল তোমায় ভুগতে হবে। কি হলো আপনার হাতে? কুটে গেল, কি অবস্থা? আমি ফার্স্ট এড কিট নিয়ে আসি, দাঁড়ান। যেতে হবে না, সেলাই করতে গেলে এরকম কত ছুঁচপটে বলো তো, কিচ্ছু হবে না। তুমি বরং এটা সেলাই করো, আমি যাচ্ছি। কি বলছেন ম্যাডাম? আমি ওষুধ যাচ্ছি। লাগাবেন কিন্তু। হ্যাঁ। তোমার বাবার নামের প্রথম অক্ষরটা কি? ইংলিশে হলে এস আর বাংলায় হলে স। হাজার একটা মানুষের নাম স দিয়ে হয়, ওটা সুজয়ই হতে হবে। কে মাথার দিব্যি দিয়েছে? আরে অন্য কেউ তো হতে পারে, তাহলে বারবার নামটা আমার মাথায় কেন ঘুরছে? চাইলেও কেন আমি ভুলতে পারছি না নামটা। নাকি আমি ভুলতে চাই না? দেবী, 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 দেবীকে ভুলতে পারছো না? না তুমি দেবীর দেয়া ঘড়ি মরার দিন পর্যন্ত পড়ে থাকবে, ঠিক করেছো। সেটা তো হতে দেব না আমি। একটা সুযোগ পেলেই ঘড়িটা আমি মুচড়ে ভেঙে দেব। আলমারি জুড়ে দেবীর শাড়ি সাজিয়ে রেখেছো তুমি। স্মৃতি, স্মৃতি, স্মৃতি। ওই স্মৃতিগুলো আগলে রাখবে, ঠিক করেছো না? সেটা হতে দেব না আমি সুজয়। সমস্ত শাড়িগুলো পুড়িয়ে ছাই করে দেব। সবিতা, সবিতা, সবিতা! ম্যাডাম আমায় ডাকছিলেন ম্যাডাম? হ্যাঁ, ওই দাদার আলমারিতে রাখা সমস্ত শাড়িগুলো বাড়ির পেছনে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দাও। কি হলো? শাড়িগুলো বার করো। কি আনবি? তুই নিজেই তো একটা দোকান, অ্যান ইনস্টিটিউশন ইন ইয়োরসেলফ। তুই দেখিস তিতির, তুই একদিন খুব বড় হবি। তুমি এটা পড়বে তো বাবা? পড়বো না মানে? সন্ধ্যাবেলায় পাঞ্জাবি পরে সকলকে তাক লাগিয়ে দেবো একটা সেজে গুজে। কতদিন পর কেউ আমাকে সুতির পাঞ্জাবি গিফট করলো। হ্যাঁ রে তিতির, এটা বা কি তোদের ডিজাইনারদের নতুন স্টাইল? হ্যাঁ, সুতির পাঞ্জাবি বলে ভেতরে লেখা আছে সুতি, SUTI। বাবা, আগে না, সু হচ্ছে আমার বাবা মিস্টার সুজয় ব্যানার্জি, আর টি হচ্ছে তার মেয়ে তিতির। আমি তোমাকে গিফট করলাম বলে নামের ইনিশিয়ালস দুটো লিখে দিলাম, যাতে তোমার সারাটা জীবন মনে থাকে আমি তোমাকে পাঞ্জাবিটা গিফট করেছিলাম নিজের হাতে বানিয়ে। ওই যে সেরকম কার্ডে লেখা থাকে না, ফ্রম টু, ওই রকম। আরে বাস, তো দারুণ দেখতে গো। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দের। এটা আবার নতুন কোনো ব্র্যান্ড নাকি? কোনো ব্র্যান্ড হবে কেন? তোমার নামের S আর আমার নামের D, SD। আমি যদি কখনো না থাকি, এটা দেখলে তোমার আমার কথা মনে পড়বে। বাবা, ও বাবা, তোমার শরীর খারাপ করছে, জল খাবে একটু? আমি কি তোমাকে কিছু বলে দুঃখ দিলাম বাবা? কি হয়েছে বলো না। না, আমি ঠিক আছি। তুই আমার দুঃখ দিবি কি? তোর মতো মেয়ে কাউকে দুঃখ দিতে পারে? হ্যাঁ, যা যা, তুই ঘরে যা। মা, সারাদিন অনেক খেটেছিস, তবে এইসব পাঞ্জাবি টাঞ্জাবি বানিয়েছিস, যা যা ঘরে গিয়ে রেস্ট নে যা। আমি কি রেস্ট নেবো বাবা? আমি থাকি না তোমার কাছে একটু? যা না মা, কি রেস্ট নে, যা। তুমি এখন একটু একা থাকতে চাইছো, তাই না বাবা? এমনটা কেন হচ্ছে?
চারদিকে কেবল দেবী দেবী দেবী। সেদিন ফোনে যেন দেবীর গলার স্বর শুনলাম। হ্যালো, পায়েসে দেবীর হাতের স্বাদ। পাঞ্জাবিতে দেবীর মতো প্যাটার্ন করে নাম লেখা। এসব কেন হচ্ছে? কি হয়েছে? তখন থেকে কি বলে চলেছেন আপনি? বলুন কি হয়েছে, কি সমস্যাটা কি? রাত্রেবেলা এইভাবে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কি গরুর মতো ঘাড় নাড়ে? তোমায় কতবার বারণ করেছিলাম ঠাম্মির সঙ্গে বাংলা সিরিয়াল না দেখতে? বাংলা সিরিয়াল দেখে দেখে ওই হিরোইনরা যেরকম লিপস্টিক লাগিয়ে রাত্রেবেলা শুতে যায় সেরকম করবে নাকি? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আমি লিপস্টিক পরে এক্ষুনি ঘুমোতে যাব, যাতে স্বপ্নে আমার ঘাটালের প্রেমিকরা যারা আসবে তারা আমাকে দেখে অজ্ঞান হয়ে যায়। শোনো, ঘাটালের প্রেমিক অজ্ঞান হোক না হোক, তোমার ওই ঠোঁটে লিপস্টিক পরা অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে যেতাম এটুকু নিশ্চিত। বাপ রে বাপ। তুলে ফেলেছি। শান্তি লেগে আছে, বাদিকটা লেগে আছে, বাদিকটা লেগে আছে। ডান দিকটা হয়নি পরিষ্কার। আরে এই যে